যুদ্ধ এসে গেছে। শাসক দল তৃণমূল এবারের বিধানসভা নির্বাচনকে যে যুদ্ধ মনে করছে তা কথায় বার্তায় স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর এই যুদ্ধ প্রস্তুতির মধ্যে বিজেপি কি আদৌ প্রস্তুত? এই প্রশ্নটা আমার মনে অনেক দিন ধরে। রাজ্যবাসী কিন্তু এবার পরিত্রাণ চাইছে, তারা বদল আনতে চাইছে। 15 বছরের কষ্ট, দুর্নীতি সবকিছু দেখে মানুষ চাইছে একটা বদল আসুক, এবং এটাও মনে করছে যে এবার যদি বদল না আসে তাহলে রাজ্যের কপালে দুঃখ আছে। আর আমি বলছি তাহলে বিজেপির কপালেও দুঃখ আছে। কিন্তু এই যে মানুষ চাইছে তার জন্য বিজেপি কতটা তৈরি, এই প্রশ্নটা আমার ছিল। তার জন্য বিজেপির কি করা দরকার সেটা নিয়ে আমার একটা ভাবনাও ছিল, কিন্তু আমি কখনো প্রকাশ করিনি, কারণ কোনো রাজনৈতিক দলকে কোনো পরামর্শ দেওয়াটা আমার কাজ নয়। কিন্তু আমি শেষে দেখলাম সেই কাজটা বিজেপি শুরু করে দিয়েছে, আর এটাই শ্রমিক ভট্টাচার্যের মাস্টার স্ট্রোক। দলের মধ্যে যে বিভাজন, তাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছেন শ্রমিক। যে ব্লিচিং এ ঝাঁঝ কম কিন্তু কাজ বেশি। আমার বিশ্বাস এই পাউডার কাজ দেবে। বিজেপির অন্দরের কথা দীর্ঘদিন ধরে আমি জানি। কেন জানি বলবো, সেই সুবাদে একেবারে খুঁটি নাটি জানাবো আপনাদের ভেতরের অবস্থাটা ঠিক কেমন। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে বিজেপির অসুখ, আর সেই অসুখের ওষুধ সম্পর্কে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। রাজ্য সভাপতি হওয়ার পরে বেশ টুকটুক করেই খেলছিলেন শ্রমিক ভট্টাচার্য, একটা দুটো করে রান নিচ্ছেন। আসলে পিচ চিনে নেওয়াটা জরুরি ছিল। তিনি অনেক দিন এই পিচকে চেনেন, তাহলেও পিচের বর্তমান পরিস্থিতিটা তার চিনে নেওয়া জরুরি ছিল। অবশেষে তিনি মহেন্দ্র সিং ধোনির মতো স্টাইলে হেলিকপ্টার শট মেরেছেন, কিংবা সৌরভ গাঙ্গুলির স্টাইলে বাপি বাড়িজা শট। এই বাপি মানে বিজেপির অন্দরের ঝগড়া, তাকেই মাঠের বাইরে বার করতে চেয়েছেন শ্রমিক, এবং সেই উদ্যোগ, প্রথম উদ্যোগটা আমার মনে হয়েছে খুব সফল। আমি শুনেছি সেটা। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের যে অনুষ্ঠান হয়েছিল কলকাতায় জাতীয় গ্রন্থাগারে, সেখানে শ্রমিকের বক্তব্য শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এখনকার যে চাকচিক্যে ভরা বিজেপি, আমি বিজেপিটাকে খুব অনেক দিন ধরে খুব দরিদ্র বিজেপি থেকে দেখেছি, তো তাই এখনকার চাকচিক্যে ভরা বিজেপির যে কার্পেট বেছানো, তার তলায় যে পোকামাকড় জমেছে, সেই পোকামাকড়গুলোকে মারতে চেয়েছেন। মিষ্টি ভাষায় ব্লিচিং পাউডার ছড়িয়েছেন তিনি। শ্রমিককে বলা হয় বিজেপির আদি নেতা, মানে সেই অর্থে আমিও বিজেপি বিটের আদি সাংবাদিকদের অন্যতম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনেই হচ্ছে রাজ্য বিজেপির অফিস, আদি যে অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বসতেন, সেই অফিসটা যেহেতু ইউনিভার্সিটির কাছেই, তাই আমার তখন থেকেই যাতায়াত ছিল এই বিজেপি অফিসটায়। এটা 1994, 95, 96 এইরকম সময়ের কথা বলছি। ফলে সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়দের আমলটা আমি কাছ থেকে দেখেছি। আবার দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তার আগে রাহুল সিনহা, এই পর্বটাও দেখেছি। এবং এই গোটা পর্বটায় আমি সবচেয়ে কাছ থেকে দেখেছি শ্রমিক ভট্টাচার্যকে। তিনি ছিলেন আসলে শ্রমিকের কাছেও এই যে গোটা পর্বটা, তার একটা, আমি কি বলবো, এটা ট্রেনিং পর্যায়ে ছিল। শ্রমিক দলে ভালো বাগ্মী হিসাবে পরিচিত ছিলেন চিরকাল, এখনো তাই। আবার শ্রমিক দলের যেসব বাগ্মী নেতা রয়েছেন, সেটা জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে, তাদের বরাবর শ্রমিক পছন্দ করতেন। সেই সব থেকে আমার মনে হয়েছিল যে শ্রমিক রোগটা ধরতে পারবেন। এই যে বড় বড় নেতাদের কথা বললাম না, বাজপেয়ীর বক্তৃতা, লালকৃষ্ণ আদবানির বক্তৃতা, ঝড়ের মতো মুখস্থ অনর্বাল বলে যেতে পারতেন, পারেনও। মানে শ্রমিকের সঙ্গে কোনো বিজেপি অফিসের তলায় কোনো আড্ডা হচ্ছে, কিংবা সাংবাদিকদের নিয়ে শ্রমিকের উপস্থিতিতে কোনো পিকনিক হচ্ছে, সেখানেও আমরা মূলত এই বাগ্মী নেতাদের গল্পটাই শুনতাম। সেই হিসেবে একটা কথা আজকে বলতে হবে,
যে শ্রমিক এই কাজটা কবে শুরু করবে এই প্রশ্নটা না আমার মধ্যে ছিল, অনেক দিন ধরে ছিল। মানে দলের আদিতম নেতাদের সামনে নিয়ে আসাটা খুব জরুরি ছিল, তাদের কাছে ডাকা, তাদেরকে নতুনদের পাশে বসানো। নতুন তো থাকবেই, নতুন ছাড়া কোনো কিছু হয় না, জগদ্দল পাথর হয়ে যাবে সেই দল। অনর্গল নতুনদের আগমন থাকবে, প্রবীণরা তাদের শেখাবেন। এই যে ট্র্যাডিশনটা বিজেপিতে বন্ধ হয়ে গিয়েছিল, কেন বন্ধ হয়েছিল আমি বলবো। ভারতের যে বিজেপির সংগঠন জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে, তাতে বীরেন্দ্র সহবাগের সঙ্গে তুলনা করা হয় সুনীল বনসালকে। সুনীল বনসাল এখন এই রাজ্যের দায়িত্বে আছেন, আরো অনেকে আছেন, তাদের মধ্যে একজন এই সুনীল বনসাল শ্রমিককে দিয়ে এই কাজটা করালেন। তারই পরিকল্পনায় গত 25শে ডিসেম্বর জাতীয় গ্রন্থাগারে একটা মঞ্চ করা হয়েছিল, যেখানে নবীনে প্রবীণে মিলন হবে, আর প্রবীণরা বেশি গুরুত্ব পাবে। শ্রমিকের উপরেই ছিল রান তোলার দায়িত্ব, ওই সভা থেকে রান তোলার দায়িত্ব ছিল, শ্রমিক সেটা করলেন। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই সভাটা, যেটা নিয়ে আমি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চাইছি, আপনারা বুঝতে পারবেন কেন চাইছি, সেটা যদি সফল হবে বলে মনেও হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসের কাছে টার্গেট রান রেট বেড়ে যাবে। কি করেছেন শ্রমিক সেগুলো বলার আগে একটা জরুরি কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে, তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আমি বলছিলাম সেদিন মঞ্চটা বাঁধা হয়েছিল মূলত যারা অনেক দিন দলের মূল স্রোতে নেই, অথচ দলের সম্পদ, তাদেরকে কাছে নিয়ে আসা, তাদেরকে কাছে টানা, এটাই ছিল উদ্দেশ্য। তো সেই মঞ্চে কেন্দ্রীয় নেতারা ছিলেন, রাজ্যের সব নেতারা ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অধিকারী সেইখানে তার বক্তৃতায় নিজেকে নতুন বলে দাবি করেন এবং সেই সঙ্গে বলেন যে তিনি অনেকের আমন্ত্রণে, কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণে, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আমন্ত্রণে তিনি এসেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ছেড়ে এসেছেন। মোদ্দা কথা, শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছিলেন নতুন নতুন যাদের বলা হয়, নব্য যাদের বলা হয়, তাদের মধ্যে তিনি অন্তত একজন হেজিপেজি নেতা নন। এরপরে শ্রমিক বলতে আরম্ভ করেন। শ্রমিকের এই দিন প্রথম যেটা শ্রমিক বড় একটা চাল চাললেন, সেটা হচ্ছে বেরিয়ে এসে খেললেন। সাধারণত মঞ্চে একটা পোডিয়াম থাকে যেখান থেকে নেতারা বক্তৃতা করেন, এদিনকেও ছিল, কিন্তু শ্রমিক সেই পোডিয়ামটাকে উপেক্ষা করে একেবারে মঞ্চের সামনে চলে এলেন, যেটা সাধারণত কেউ করেন না। সেখানে দাঁড়িয়ে উনি বক্তৃতা শুরু করলেন। প্রথমে তার নিজস্ব ভঙ্গিতে একটু কবিতা বলেই তিনি শুভেন্দু অধিকারীকে বললেন, আমার অনুজ প্রতিম শুভেন্দু অধিকারীকে বলছি, এই কথাগুলো আপনি আর কখনো বলবেন না, আপনি দলের সঙ্গে সম্পৃক্ত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। আচ্ছা, যদি আমরা ভাবি যে বিজেপির কর্মীদের কথা বাদ দিলাম, জেলার কথা বাদ দিলাম, যদি রাজ্য নেতৃত্বের কথা ভাবি, তাহলে সত্যি কি কেউ আদি নেতা? দিলীপ ঘোষকে বিজেপির আদি নেতা বলা হয়। আরএসএস এর প্রচারক হিসেবে সাংগঠনিক অনেক কাজ তিনি করেছেন, কিন্তু তিনি বিজেপিতে যোগ দিয়েছেন 2014 সালের শেষের দিকে। মাত্র 11 বছরে আদি নেতা হওয়া যায়? 80 সালে দলটা তৈরি, 2014-এ দিলীপ এসেছেন। কিন্তু না, তিনি অনেক কাজ করেছেন, এটা ঘটনা, তার সময় অনেক সাফল্য এসেছে ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু মাত্র 11 বছর। এবার দেখা যাক সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার 2019 সালে যখন সকলকে চমকে দিয়ে বালুরঘাট আসন থেকে জিতে এলেন, তার আগে সুকান্ত বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি বিজেপি করতেন না। তার পরিচয় ছিল তিনি একজন অধ্যাপক, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জুওলজির অধ্যাপক। কিন্তু তারপরে আবার তিনি জিতে দেখিয়েছেন। তার আমলে বিজেপির শহুরে ভোট অনেক বেড়েছে, শিক্ষিত সমাজের ভোট বিজেপির ঝুলিতে অনেক বেশি এসেছে।
দুবার সাংসদ হয়েছেন এবং মাঝখানে একটা বড় সময় তিনি রাজ্য সভাপতি থেকেছেন। রাজ্য সভাপতি থাকার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। শুধু মন্ত্রিত্ব সামলানো নয়, জোড়া মন্ত্রিত্ব তার হাতে এখনো রয়েছে এবং এখনো তিনি মন্ত্রী হিসেবে নয়, দলের নেতা বা কর্মী হিসেবে তিনি এখনো ছুটছেন। তাকেও তো পুরনো নেতা, আদি নেতা বলা যাবে না। এবার রাহুল সিংহের কথা বলি। রাহুল সিংহ হচ্ছেন বর্তমানে বিজেপিতে প্রাক্তন রাজ্য সভাপতিদের মধ্যে যারা সক্রিয় তাদের মধ্যে অন্যতম। আমি আনন্দবাজার অনলাইনে চাকরি করার সময় 2024 সালের লোকসভায় যখন রাহুলকে টিকিট দেওয়া হলো না, তখন আমি একটা কপি লিখেছিলাম। আমি সুকুমার রায়ের সৎপাত্রের অনুকরণে শিরোনাম করেছিলাম যে মোট 9টি বার হারের পরে এবার থামলেন রাহুল। কিন্তু মনে রাখতে হবে, রাহুল সিনহা যে সময় ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছেন, সেই সময় বিজেপির টিকিটে কেউ ভোটে দাঁড়াতে চাইতো না। ওই হারগুলো আসলে ছিল বিজেপির ভিতটাকে মজবুত করা। রাহুল সিনহা এই কাজটা করেছেন এবং মনে রাখতে হবে, রাজ্য বিজেপিকে ওই সময় প্রাসঙ্গিক করে রেখেছিলেন তিনি। তপন শিকদারের পরবর্তী সময়ে রাজ্য বিজেপিকে প্রাসঙ্গিক করার জন্য কেন্দ্রীয় নেতারাও রাহুলের প্রশংসা করতেন, দলটাকে প্রাসঙ্গিক করে রেখেছেন। সেদিন ওই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রভাত বিশ্বাস। অনেকেই চিনবেন না তাকে। 1980 সালে বিজেপির জন্ম হয় আর 1982 সালে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন সুপ্রভাত বিশ্বাস। বয়স হয়েছে তার। প্রথম তার নামেই পদ্মফুল চিহ্ন এবং সুপ্রভাত বিশ্বাস দেওয়াল লিখন হয়েছিল। তখন হয়তো এই দেওয়াল লেখার কাজকর্মগুলোই করতেন রাহুল সিনহারা। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির এই যে লড়াইয়ের সময়টা, এরপরে একক শক্তিতে প্রথম বিধায়ক হন শ্রমিক ভট্টাচার্য। মনে রাখতে হবে, তার আগে বাদল ভট্টাচার্য বিধানসভায় গিয়েছিলেন, কিন্তু তখন তৃণমূলের সঙ্গে বিজেপির জোট ছিল। আমি যখন প্রথম জিতেছি উপনির্বাচনে 10 মিনিট আমি বিশ্বাসই করতে পারিনি আমরা জিতে গেছি। বুদ্ধদেব বাবু বিশ্বাস করুন, আমি কোনো ভনিতা কোনো বলছি না, 10 মিনিট বিশ্বাসই হচ্ছে না। কারণ আমি আর রাহুলদা দিনের পর দিন পার্টি অফিসে বসে হার দেখতাম। রাহুল একদিন আমায় বলছে, বুদ্ধদেব ভট্টাচার্য একদিন বলে দিল যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের সর্বদলীয় বৈঠকে আমরা ডাকি না। রাহুল আমায় বললে, শ্রমিকের থেকে যেটা থাপ্পড়ও মাত্র রাস্তায় দাঁড়িয়ে তাও কম অপমান। এবার আমি জিতে বিশ্বাস করতে পারছি না। মানে ইথিওপিয়ার মানুষ না খেতে পেয়ে পেয়ে এমন অবস্থায় চলে গেল যে খাবার দিয়ে যে খাওয়া ভুলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গায় ছিলাম, কিন্তু আমরা বিজেপিতে ছিলাম, আপনারাই তারা বসে আছেন। শ্রমিক সেই যে যখন জয় পেলেন প্রথমবার, সেই জয়টা তিনি যে বিশ্বাসই করতে পারেননি। আসলে হাঁটতে 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 বিজেপি নেতাদের যে জেতা যায় এই ভাবনাটাই শেষ হয়ে গিয়েছিল, সেটা বলছিলেন তখন একটু আবেগতাড়িত হয়ে পড়েন। এই আবেগের কারণ আছে। দেখুন, 2021 সালে বিজেপি নেতারা বলেন যে তারা ক্ষমতায় আসত, তৃণমূল মূলত কারচুপি করেই তাদের হারিয়েছে, তৃণমূল কারচুপি করে ক্ষমতায় এসেছে। কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ সত্য নয়। কারচুপি হয়েছে, কিন্তু রাজ্যবাসী সেই সময় বিজেপিকে বিরোধী শক্তি হিসেবেই দেখতে চেয়েছিল, সেই হিসাবেই ভোট দিয়েছিল। নন্দীগ্রাম মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়ে একজন যোগ্য বিরোধী দলনেতার জন্ম দিতে চেয়েছিল এবং এটা মানতে দ্বিধা নেই। যে কেউ মানবেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে সক্রিয় বিরোধী দলনেতা যদি খোঁজা হয়, তাহলে শুভেন্দু অধিকারী ছাড়া কারোর নাম মাথায় আসবে না। কিন্তু এটা ঠিক যে অনেক স্বপ্ন দেখেও 2021-এ তো বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। আর কারণ সেই সময় অন্য দল থেকে প্রচুর নেতা যোগদান মেলা হয়ে গিয়েছিল। সেই মেলায় তারা এসে বিজেপির যে প্রকৃত শক্তি তাকে আড়ালে ঠেলে দিয়েছিল। কৈলাস বিজয়বর্গীয়র সেই ভুলের প্রায়শ্চিত্ত রাজ্য বিজেপিকে 2024 সালেও করতে হয়েছে। দলের পুরনোরা অনেকেই 2024 সালের লোকসভা নির্বাচনে সক্রিয় ছিলেন না। আর দলের কেন্দ্রীয় নেতারা যে তথ্য তুলে ধরেছেন তাতে মনে হয়েছিল এই তো আমরা জিতে যাচ্ছি, প্রচুর আসন পাচ্ছি, মাঠে নেমে কি হবে। এইরকম একটা অতি আত্মবিশ্বাস বিজেপি নেতাকর্মীদের মধ্যে কাজ করেছিল। কিন্তু এখন রাজ্যে বিজেপির পক্ষে যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেই ভুল আর কেন্দ্রীয় নেতৃত্ব করবে না বলেই আমার মনে হচ্ছে।
এবং আমি যা খবর পেয়েছি তাতে ওইভাবে আর যোগদান মেলা হবে না। তাই তো পুরনোদের ডেকে নিয়ে বার্তা দিলেন সুনীল বনশাল, শ্রমিক ভট্টাচার্যরা। এমন বার্তা যাতে পুরনো নেতা কর্মীদের হৃদয় স্পর্শ করা যায়। কি কাকে সাসপেন্ড করবে? আরে রাজনীতি তো একটা বহুমানতা, পার্টি আনন্দের সঙ্গে করতে হবে, আপনিও যে আমিও তাই। আমি তো 10 বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না, আমি নিচে বসতাম, উপরে বসতাম, আমি এবার একটু পিছন দিকে কোণে গিয়ে বসতাম। এখন দেখছি রাজনীতিটা হয়, এটা মানতে হবে আপনাদের। সবুরে মেওয়া ফলে বলে যে প্রবাদ, তার শ্রমিককে দেখে শিখতে হয়। একটা সময় তিনি দলের মধ্যে এতটা কোণঠাসা ছিলেন যে গাড়ি পাওয়া দূরের কথা, রাজ্য দপ্তরে প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের জন্য একটা বসার ঘর ছিল না। এই 6 নম্বর মুরলীধর লেন, যেখানে বিজেপির প্রধান অফিস ছিল, সেই অফিসে একটা সময় ঠিক করা হয় যে সাংবাদিকরা একতলাতেই থাকবেন, দোতলায় আর উঠতে পারবেন না। কিন্তু প্রধান মুখপাত্র হিসেবে শ্রমিক ভট্টাচার্য তো সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখা, সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখাটাই তার কাজ। তাই সেই সময় শ্রমিকও আমি দিনের পর দিন দেখেছি দোতলায় উঠতেন না, নিচে একটা টুল পেতে বসে থাকতেন। আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী, আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে, এই হিয়ারিং এ যে কোনো মূল্যে। আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর। তাই আজকে যখন এই যে শ্রমিক যেটা বললেন, আপনাকে কে ডেকেছে আর কে ডাকেনি এসব ভাবার দিন, সেটা শ্রমিকের মুখে বলা মানায়। বারংবার বারংবার নিজের অভিজ্ঞতার কথা বলতে তিনি ওই 45-46 মিনিটের বক্তৃতায় লালকৃষ্ণ আডবাণী থেকে অটল বিহারী বাজপেয়ী তাদের অভিজ্ঞতা শ্রমিক তুলে ধরেছেন। আমার মনে হয় পুরনো কর্মীদের মনোবল বাড়াতেই এত পুরনো কথা শ্রমিক বলেছেন। এখনো পর্যন্ত শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর দলে কোন্দল হতে পারে বলে বিজেপি অবশ্য অন্য কথা বলে, কিন্তু এটাই আসল কথা, রাজ্য কমিটি ঘোষণা করেনি, তৈরি করতে পারেননি। হয়তো করেছেন, যেটা বলা হয়নি। আমি শুনছিলাম খুব তাড়াতাড়ি নাকি এবার ঘোষণা হয়ে যেতে পারে। এই যে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, এটাও আমি মাস 2 ধরে শুনছি। যদিও আমি মনে করি এখন যা পরিস্থিতি, তাতে বিজেপির আর নতুন করে রাজ্য কমিটি তৈরি করা বা ঘোষণা করার প্রয়োজন নেই। এখন একটা নির্বাচনী কমিটি তৈরি করে ঝাঁপিয়ে পড়া উচিত, কারণ সময় কম। তবুও শ্রমিক এদিনকে একটা বড় কথা শুনিয়েছেন, যেটা নিয়ে বিজেপির মধ্যে খুব মারামারি, কে কোন পদ পাবে, কে টিকিট পাবে। এটা নিয়ে শ্রমিক যেটা শুনিয়েছেন, সেটা মানুষের যে মনে গেছে পুরনো কর্মীদের, সেটা এই মঞ্চে হাততালি না থামা দেখে বুঝতে পারা গেছে। শুনুন শ্রমিক কি বলেছেন। তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন, ওঠ তুই। এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে, তৃণমূলে কান্নাকাটির পালা আরো বাড়বে। শ্রমিক সেদিন একটা কথা বলেছেন যে বিজেপি এসআইআর আর এসআইআরই বিজেপি। এটা তিনি কি ভেবে বলেছেন আমি জানি না, তবে আমি যেটা জানি, শ্রমিকের বক্তব্যটা যে বড় সত্য সেটা জানে তৃণমূল, জানেন পিসি ভাইপো, আর তাতেই তারা ভীত সন্ত্রস্ত। বিজেপির পক্ষে যে অনুকূল হাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে অনেক বাড়িয়ে দিয়েছে অবৈধ ভোটারদের নাম লাখে লাখে বাদ যাওয়াটা। শহরাঞ্চলে বিজেপির অনেক আসন বেড়ে যেতে পারে বলেই এখন মনে করা হচ্ছে, আর তাতেই ভীত সন্ত্রস্ত তৃণমূল, এবং তারা নানা অঙ্ক কষছে। এর মধ্যে মুসলিম ভোট এখন যা অবস্থা, শুধুমাত্র এই হুমায়ুন কবিরের জন্য নয়, ওয়াকফ নিয়ে তাদের মধ্যে যা ক্ষোভ, তাতে মুসলিম ভোট আর অক্ষত নেই। তৃণমূলের এই যে হতাশা, এর মধ্যে রাজ্যের মানুষ আসলে পরিত্রাণ চাইছেন, আর তাতে স্বাভাবিকভাবেই প্রধান বিরোধী দল মানে বিজেপির উপরেই তো মানুষের বেশি ভরসা। তাই এই প্রকাশ্য সভা ছাড়াও
বিজেপি এবার ভোটের লড়াইয়ে অনেক বড় ছক করেছে, সেটা নিয়ে একদিন আলোচনা করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকুন।